কিছু সময়ের জন্য আপনি চোখটি বন্ধ করুন, একটু কল্পনার জগতে চলে যান। একটি কোম্পানির কথা বলছি, যা 130 বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করেছিল পৃথিবীতে। একটা সময় ছিল এটা বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি ছিল, যার স্টক ওয়াল স্ট্রিটে রাজত্ব করছিল। কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যেই সে কর্পোরেশন পতনের মুখে পতিত হয়। কার গল্প বলছি আমরা? জেনারেল ইলেকট্রিক বা জিই। এটি একটি কোম্পানির গল্প, আমেরিকার উদ্ভাবনের প্রতীক ছিল, কিন্তু পরে অর্থনৈতিক ব্যর্থতা ও কর্পোরেট দুর্নীতির কারণে ধ্বংসের পথে চলে যায়। চলুন ঘুরে আসি 19 শতক থেকে। সময়টা 1892 সাল। টমাস এডিসনের কোম্পানি এডিসন জেনারেল ইলেকট্রিক এবং থমসন হাউস্টন ইলেকট্রিক কোম্পানি একত্রিত হয়ে তৈরি হয় জেনারেল ইলেকট্রিক বা জিই। জিই ছিল আধুনিক বিদ্যুৎ বিপ্লবের মূল চালিকা শক্তি। এটি লাইট বাল্ব, মোটর, ইলেকট্রিক গ্রিড তৈরির অন্যতম পথ প্রদর্শক ছিল। 1920 থেকে 1950-এর দশকে জিইর ব্যবসা প্রসারিত হয়। এটি রেডিও, টেলিভিশন, বিমান ইঞ্জিন এবং পরমাণু শক্তিতেও বিনিয়োগ করতে থাকে। চলুন তবে এবার 100 বছর এগিয়ে যায়। সময়টা 1981। জ্যাক ওয়েলচের আগমন। কিন্তু কে এই জ্যাক ওয়েলচ? জন্ম 19 নভেম্বর 1935, ম্যাসাচুসেটস, ইউনাইটেড স্টেটস। এক তরুণ রসায়ন প্রকৌশলী যিনি 1960 সালে জেনারেল ইলেকট্রিকে জয়েন করেন। পড়াশোনা সম্পন্ন করেছিলেন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস থেকে। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ ইলিনয় থেকে তিনি তার রসায়ন প্রকৌশলে পিএইচডি সম্পন্ন করেন। মাত্র 12 বছর চাকরি করার পর সর্বকনিষ্ঠ জেনারেল ম্যানেজার হিসেবে তিনি পদোন্নতি লাভ করেন এবং 1981 সালে 45 বছর বয়সে জেনারেল ইলেকট্রিকের চেয়ারম্যান এবং সিইও হন। 81 থেকে 2001 টানা 20 বছর তিনি চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব পালন করেন। এই সময় জেনারেল ইলেকট্রিককে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। 1981 সালে তিনি যখন সিইও হয়েছিলেন তখন এই কোম্পানির মূল ভ্যালু ছিল $14 বিলিয়ন, যেটি 2000 সালে $410 বিলিয়ন পরিণত হয়। জেনারেল ইলেকট্রিকের শেয়ারের মূল্য 4000% বৃদ্ধি পায়। জেনারেল ইলেকট্রিকের বার্ষিক রাজস্ব 1981 সালে যেখানে ছিল $27 বিলিয়ন, 2000 সালে সেটি $130 বিলিয়ন পৌঁছে যায়। মুনাফা বৃদ্ধির ক্ষেত্রে 1981 সালে যেটি ছিল $1.6 বিলিয়ন, 2000 সালে সেটি $12.7 বিলিয়ন মুনাফা অর্জন করে। জ্যাক ওয়েলচের মূল ব্যবসায়িক কৌশল ছিল মূলত 4টি। তার প্রথম ব্যবসায়িক কৌশলটা ছিল, আপনি যদি বিজনেস করতে চান তাহলে হয় আপনাকে নাম্বার 1 হতে হবে আর না হয় নাম্বার 2। নাম্বার 3 হওয়া যাবে না। যদি নাম্বার 3 হন তাহলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। তার নাম্বার 2 কৌশলটি ছিল ফাইন্যান্সের দিকে নজর দেওয়া। তিনি জি ক্যাপিটালকে সম্প্রসারিত করেছিলেন, যেখান থেকে কোম্পানির প্রায় 50% লাভ আসত। জি ক্যাপিটালকে বিশ্বের অন্যতম বৃহৎ ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিতে রূপান্তরিত করেন। অন্যদিকে তার তৃতীয় নাম্বার কৌশলটি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিল, সেটি ছিল সিক্স সিগমার প্রয়োগ। 1995 সালে সিক্স সিগমা চালু করেন, যার ফলে জিই $10 বিলিয়ন সঞ্চয় করতে সক্ষম হয়। অন্যদিকে তার চতুর্থ কৌশলটি ছিল অধিগ্রহণ ও বিক্রয়। তিনি 1000-টিরও বেশি কোম্পানি অধিগ্রহণ করেছিলেন এবং কম লাভজনক ইউনিটগুলোকে বিক্রি করে দিয়েছিলেন। নেতৃত্ব ব্যবস্থাপনা শৈলীর জন্য তিনি নিউট্রন জ্যাক উপাধিতে ভূষিত হয়েছিলেন। অধিক কর্মী ছাঁটাই করার কারণে এই উপাধি পান, কারণ এটি নিউট্রন বোমার মতো, যা শুধু মানুষ সরিয়ে দেয় কিন্তু অবকাঠামোগুলোকে অক্ষত রাখে। কর্মী র্যাঙ্কিং সিস্টেমে নিয়ে এসেছিলেন র্যাঙ্ক এন্ড ইয়াং পদ্ধতি। এই পদ্ধতিতে তিনি টপ 20% কর্মীকে পুরস্কৃত করতেন এবং মাঝারি 70%কে উন্নয়নের সুযোগ দিতেন, আর বাকি যে 10% থাকতো তারা বেসিক্যালি তাদের জব হারাতেন। 2001 সালে জ্যাক ওয়েলচের রিটায়ারমেন্টের পর কোম্পানির হাল ধরেন জেফ্রি ইমেল্ট। 2001 থেকে 2017 টানা 16 বছর তিনি চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব পালন করেন। জেফ্রি ইমেল্টের নেতৃত্বে মূলত কোম্পানি এগিয়ে যায়নি, বরঞ্চ পিছিয়ে গিয়েছিল। যেখানে 2007 সালে জিইর বাৎসরিক লাভ ছিল $22 বিলিয়ন, সেখানে 2017 সালে তার প্রথমবারের মতো কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়। 2017 সালে $9.8 বিলিয়ন ক্ষতি হয়েছিল। অন্যদিকে শেয়ার বাজারে ঘটে এক ভয়ানক দরপতন। যেখানে 2000 সালে জিইর স্টক প্রাইস ছিল $58, সেখানে 2018 সালে তা নেমে আসে $6। মূলত 2008 সালের আর্থিক সংকটের প্রভাব ছিল এটি, যেখানে জি ক্যাপিটাল ব্যাংকিং সংকটের সময় প্রায় $40 বিলিয়ন হারায়। অন্যদিকে জিইর বাজার মূল্য 2008 থেকে 2010 সালের মধ্যে $130 বিলিয়ন কমে গিয়েছিল। একেই বোধহয় বলে নেতৃত্বের সংকট। যেখানে জ্যাক ওয়েলচ কোম্পানিকে 4000% গ্রোথ দিয়েছিলেন, সেখানে মাত্র 16 বছরের ব্যবধানে জেফ্রি ইমেল্ট কোম্পানিকে ডুবিয়ে দিয়েছিলেন।
যেখানে জিই লাস্ট 40 বছর কখনো লস করেনি, সেখানে 2017 সালে জিই $9.8 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়। এই যেন এক জায়ান্টের ছন্দের পতন। আচ্ছা, সময়টা তো এখন 2025, তাহলে জিই কি পেরেছিল তাদের সেই ক্ষতিকে কাটিয়ে ওঠে আবার লাভের মুখ দেখতে? আমরা তো 2017 সাল পর্যন্ত ডেটা পেলাম, কিন্তু তারপর কি হলো? সময়টা এখন 2018, জিই নেতৃত্বে নতুন একজন চিফ এক্সিকিউটিভ অফিসারের আগমন। কি তার নাম? ল্যারি কুলপ। ল্যারি কুলপ দায়িত্ব নেন এবং কঠোর কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন 2018 সাল থেকে। জেনারেল ইলেকট্রিক এখন 3টি পৃথক কোম্পানিতে বিভক্ত হচ্ছে। একটি আসছে জিই এরোস্পেস, যেটা বিমান ইঞ্জিনের ব্যবসার জন্য, জিই হেলথ কেয়ার, যেটা মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসার জন্য, জিই ভার্নোভা, যেটা এনার্জি ব্যবসা করবে। 2024 সাল নাগাদ জেনারেল ইলেকট্রিক সম্পূর্ণ নতুন 3টি পৃথক কোম্পানিতে রূপান্তরিত হচ্ছে। জেনারেল ইলেকট্রনিক্সের নতুন ভবিষ্যতের কথা বলা হচ্ছে বিশ্বজুড়ে প্রযুক্তির নতুন উন্নতি। জেনারেল ইলেকট্রিকের গল্প আমাদের কিছু শিক্ষা দিয়ে যায়। 3টি শিক্ষা এখান থেকে আমরা নিতে পারি। প্রথম শিক্ষাটা হলো, একটি শক্তিশালী কোম্পানি ভালো নেতৃত্ব ছাড়া ধ্বংস হয়ে যেতে পারে, যা আমাদের দেখিয়েছিল মাত্র $14 বিলিয়ন থেকে $410 মিলিয়ন উঠে যাওয়া কোম্পানিটি মাত্র 20 বছরের ব্যবধানে 80% শেয়ারের মূল্য হারিয়েছিল। দ্বিতীয় শিক্ষাটি হলো, অর্থনৈতিক সংকট এবং অযোগ্য ম্যানেজমেন্টের বড় বড় প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে পারে, যেমনটা ঘটেছিল 2008 সালে জেনারেল ইলেকট্রনিক্সের সেই জিই ক্যাপিটাল বিজনেসে। আর 3 নম্বর শিক্ষাটা হলো, কিন্তু সঠিক নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে পুনরুজ্জীবন সম্ভব, যেমনটা আমরা দেখতে পাচ্ছি জিইর নতুন সিইও ল্যারি কুলপের মধ্যে। ল্যারি কুলপ ব্যবসাকে মূলত 3টি ভাগে ভাগ করেছেন। এটাকে বলা হয় ফোকাস ডিফারেন্সিয়েশন। অর্থাৎ আমি যখন অনেক বেশি আনরিলেটেড ডিফারেন্সিয়েশন করি, তখন যেটা হয়, আমি অনেক বিজনেসে ঢুকে গেলাম, বাট আমার ফোকাসটা থাকে না। বাট এখানে বেসিক্যালি তিনি 3টি ক্যাটাগরিতে ভাগ করে বিজনেসটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। এটাকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে বলা হয় ফোকাস ডিফারেন্সিয়েশন। এখন জিই মূলত তাদের মেইন কনসেন্ট্রেশনটা দিচ্ছে বিমান ইঞ্জিন ব্যবসার জন্য, দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, এবং তৃতীয়ত হচ্ছে এনার্জি বিজনেস। সো দেখার বিষয় 2024 নাগাদ ল্যারি কুলপের এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত 2025, 26, 27, 28, 29, 30 জিইকে কোথায় নিয়ে দাঁড়া করাবে। ল্যারি কুলপের নেতৃত্বাধীন জেনারেল ইলেকট্রিক হতে পারে নতুন কোনো প্রযুক্তির, নতুন কোনো উদ্ভাবনের, নতুন কোনো শতাব্দীর, নতুন কোনো সাক্ষী। পরিশেষে আমি যদি প্রযুক্তির কথা বলি, প্রযুক্তিগত উন্নয়নের কথা বলি, তাহলে জেনারেল ইলেকট্রিকের যে অবদান বিশ্বে তা অনস্বীকার্য। সো 81 থেকে 2001 টানা 20 বছর জেনারেল ইলেকট্রিক যেভাবে পুরো পৃথিবীতে রাজত্ব করেছিল, এবং টমাস আলভা এডিসনের নতুন নতুন আবিষ্কার যেভাবে পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল, ঠিক সেভাবেই হয়তো ল্যারি কুলপ 2025 থেকে 2030-এর মধ্যে পুরো বিশ্বের জন্য বা পৃথিবীর জন্য নতুন কিছু নিয়ে আসবে।